ভাই আমি যদি বলতে চাই আমার দুঃখ কষ্টের কথাটা, তারেক ভাই, দুই এক মাসে বইটা শেষ করতে পারবো না। তারপরে মোটামুটি মূল যে বিষয়গুলো এই আন্দোলনে ঘিরে বলবো, যে ভাইগুলা জহিরুল ভাই কথাগুলো বললো, আমার কাছে মনে হলো খুবই ইনোসেন্ট একটা মানুষ, না পারতে মনের দুঃখে কথাগুলো মুখ থেকে বাইরে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এখন তারেক ভাই কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছি। এখন এই যে আমাদের যে স্যাক্রিফাইস, আমরা কিন্তু এই যে মধ্যপ্রাচ্য বা বিশ্বের বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা 2024-এর গণ অভ্যুত্থানে যারা মানে অংশগ্রহণ করেছি, যারা রাজপথে আচ্ছা, আমরা কিন্তু জানতাম না যে হাসিনা সরকারের পতন হবে, জানতাম ভাই? কেউ কি জানতেন? এই 2 কোটি প্রবাসীদেরকে প্রশ্ন করলাম, আপনারা কেউ জানতেন যে হাসিনা সরকারের পতন হবে আর আপনারা মনে করেন মুক্তি পেয়ে যাবেন? বা আপনারা তো, আমরা জানতাম যে আমরা অনিশ্চয়তার অনিশ্চয়তার ভিত্তিতে আমরা রাজপথে নামতেছি। তারপর কেন নামতেছি? আমাদের ছাত্র জনতাদের মুক্ত করার জন্য। আমাদের যেই সংগ্রাম ছিল কোটি কোটি প্রবাসীদের, প্রবাসী অধিকার ঐক্য পরিষদ বলেন, আমরা যে আর বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সাংগঠনিক বলেন, আপনিও তারেক ভাই মনে করেন না, এই যে অনেক ফাইট করেছেন। আবার মনে করেন আপনার সহযোগিতা, আমরা আমাদের বিপ্লবী ভাইরা আবু তৈব হাবিলদার, মনে করেন আপনার ছাত্র নেতা, যারা সবাই একযুগে কিন্তু বিপ্লব ঘটিয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, প্রবাসের থেকেও সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ উপহার দেওয়ার জন্য। যেই দেশ স্বাধীনতা 53 বছর, যে দেশ রাজনৈতিক দলগুলো স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতে পারে নাই, হ্যাঁ, সেই স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য গণমানুষকে এবং প্রবাসীকে এই আমাদের এই উদ্যোগ। একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য ভাই, দুঃখ লাগে এই জায়গায়, একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য। আচ্ছা, 3 নম্বর কি? যে ভারতের আধিপত্য মুক্ত এবং ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ দেখার জন্য। এখন আর মনে করেন না কি, ছাত্রদের মনে করেন না বেকার এবং বৈষম্য থেকে মুক্ত করে তাদেরকে, বেকার এবং বৈষম্য মুক্ত করে তাদেরকে, হ্যাঁ, বেকার থেকে মুক্ত করা। আচ্ছা, ছাত্র থেকে বেকার, আমি লাস্ট পয়েন্ট থেকে বলি তারেক ভাই, আমাদের আন্দোলন শুরু হয়েছে তো ছাত্রদের কোটা আন্দোলন না, ওদের বেকার এবং বৈষম্য থেকে মুক্ত করার জন্যই তো আমরা, আপনি জানেন 2018 থেকে কিন্তু আমরা আপনার আপনি আপনি আমরা কিন্তু একসাথে কাজ করে আসছি, প্রবাসীদের ঐক্যবদ্ধ করে আসছি। আপনি তারেক ভাই আমাকে নিয়ে যতটুকু কাজ করেছেন, আপনি দেখেছেন আমার কাজ। লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসী, প্রতিদিন 200-300 প্রবাসী থেকে অ্যাড করতাম আমাদের গ্রুপে, সাংগঠনিক গ্রুপে। কেন? কারণ প্রবাসীরা যারা আসছে তারা কিন্তু সাধারণত বাংলাদেশের বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গা থেকে, অতটা কিন্তু তাদের সাংগঠনিক ম্যাচুরিটি বা আমরা না অধিকার কি জিনিস এটা বুঝে না। আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী করেছি। অধিকার, সম্মান এবং ন্যায্য হক বাস্তবায়ন করতে হয় বা পাইতে হয় কিভাবে সেটা শিখিয়েছি, নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েছি, এবং আমরা একটা গণজাগরণ সৃষ্টি করতে চেয়েছি কোটি কোটি প্রবাসীদের মধ্যে। সেই 2018 কোটা আন্দোলনের পর থেকে আপনি তারেক ভাই খুব ভালো মতো জানেন, আপনি আমাদের মেসেঞ্জারে সব গ্রুপগুলো ছিলেন, আমি সালাউদ্দিন, আমরা কিভাবে আমরা পুরা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছি। আচ্ছা, তাহলে এই 2018 থেকে কিন্তু তারেক ভাই আমরা প্রবাসীরা বিভিন্ন ভাবে কন্ট্রিবিউশন করে কিন্তু ছাত্রদের বড় গণপ্রতিটা যে প্রথম অফিস ভাড়া কিন্তু আমি দিয়েছি গণ অধিকারের 50,000 টাকা, আমার কাছে সেই স্ক্রিনশট আছে। তো মনে করেন যে কালো পতাকা মিছিল, পদযাত্রা, তার মানে আপনার বিভিন্ন পার্সোনাল খরচ, সাংগঠনিক সফর, এবং ওদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে 2024-কে নিয়ে আসা এবং ওদেরকে সফল করার জন্য আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি, কন্ট্রিবিউশন করেছি, লাইভ করেছি, টকশো করেছি, ওদের সাপোর্ট করেছি, সমর্থন করেছি। হ্যাঁ, এখন আচ্ছা, লাস্টে 2024 আমরা ওদের জন্য এবং সুন্দর একটা দেশ পাওয়ার জন্য আমরা ওই দেশের আইন অমান্য করে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের পরিবারের ভবিষ্যৎ স্যাক্রিফাইস করে ধ্বংস হবে জেনেও দেশ এবং গণমানুষের স্বার্থে ছাত্রদের বৈষম্য এবং বেকারত্ব মুক্ত করার জন্য আমরা নিজেরা এখন বেকার এবং বৈষম্যের শিকার। 6 মাস যাবৎ মানবতার জীবন যাপন করতেছি, একদম মানবতার জীবন যাপন করতেছি। আমি যখন আপনি তারেক ভাই, আমি কিন্তু প্রথম ব্যক্তি, আপনি জানেন আমি 11 জুলাই কিন্তু আপনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে এবং বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ব্যানারে বিশ্বের সকল ইউএই সহ বিশ্বের সকল বন্দীদের মুক্তির জন্য আমরা কিন্তু আলটিমেটাম দিয়েছিলাম। এবং একই দিন আলটিমেটামের পরেই কিন্তু ইউনূস সরকার, আপনার মনে আছে, সেখানে আপনি ছিলেন, ফারুক ছিল, আবু তৈব হাবিলদার ছিল, মিয়া মশিউজ্জামান ছিল, আপনার উদ্যোগে আমাদের ইরাকের সুলতান ছিল, আমরা কিন্তু আমাদের ব্যানার ছিল বাংলাদেশ। আমরা আলটিমেটাম দিয়েছি যদি 1 সপ্তাহের মধ্যে মুক্তি না দেওয়া হয় আমরা আন্দোলন নামবো। তখন কিন্তু ওই একই দিনে কিন্তু 4-5 ঘন্টা পরেই ডক্টর ইউনূস সাহেব বিবৃতি দিয়েছিল যে আমি আমিরের সরকারের সাথে কথা বলে বন্দি মুক্তি করব। এখান থেকে কিন্তু তারেক ভাই আপনি তো নিজেই রাজ সাক্ষী,
তারপরে দেখেন আমরা এই যে প্রতিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে আমি তো মোদী বিরোধী আন্দোলনে মনে করেন আপনার 5 মাস এই যে 30-40 জন ছাত্র নেতার সাথে মনে করেন আপনার জেল খেটেছি, ওরাই তো মোটামুটি এই বিভিন্ন কেন্দ্রীয় সমন্বয়ক ছিল। প্রত্যেককে কিন্তু আমি অ্যাপ্লিকেশন দিয়েছি। এই যে আমি নাম বলবো না, ঠিক আছে, মানে ঢাকা টিএসসিতে গিয়ে, ডাসে গিয়ে, টিএসসির ভিতরে গিয়ে এবং ওনার বিভিন্ন জায়গায় গিয়ে ওদের সাথে মনে করেন আপনার অ্যাপ্লিকেশন দিয়েছি কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদেরকে। আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন। আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কি ছিল ভাই, আমার রাফসান ভাই ভালো জানবে, ক্ষতিপূরণ, পুনর্বাসন সকল প্রবাসীদের এবং বিএম জামালের দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এই বিএম জামাল কি করেছে, সে গান লিখেছিল, কবিতা লিখেছিল যে আমরা যতবারই আগাছাগুলোকে উপড়ে ফেলতে চাই তারা বারবার এসে আগাছার জন্ম নেয়, এরকম কিন্তু কবিতাও সে লিখেছিল। এবং সে আমাদেরকে বলেছিল যে আমি কিন্তু নিউজ 24 বাংলাতে নিউজ করেছিলাম, হ্যাঁ, সে বলেছিল যে যারা এটা করেছে তারা স্বাধীনতা বিরোধী, জঙ্গলি মনোভাবাপন্ন, দেশ বিরোধী বলেছিল আমাদেরকে। এই এই রেমিটেন্স যোদ্ধারা যারা মনে করেন আপনার 2024-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, জেল খেটেছিল, আমরা কি স্বাধীনতা বিরোধী, জঙ্গলি, এইটা বলে যখন হাসিনার পতন হয়েছে উনি কিন্তু ডিলিট করে দিয়েছিল সব জায়গা থেকে। কিন্তু আমি রাফসান ভাই জমা রেখেছি, রেখে এটা নিয়ে নিউজ করেছি যে তারা, এবং তার সাথে আমি অবাক হয়ে যাই যে মেহেদী হাসান একটা নাম, চ্যানেল আই এর সাংঘাতিক মেহেদী হাসান, ইউএর মনে করেন সে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে হয় না, হ্যাঁ সরি। আর একটা নাম কি শাহিন ভাই, শাহিন ভাইকে বলতে যে ওই যে টাকা মানে বিএম জামালের মনে করেন অর্থনৈতিক ফান্ড কালেকশন করতো, নাম কি জানি ভাই, শাহিন ভাই? শাহাদাত। শাহাদাত। শাহাদাত, হ্যাঁ হ্যাঁ, একটু সংক্ষেপ করবেন। হ্যাঁ, আপনি আর একটু অল্পের মধ্যে বলে শেষ করেন। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। ওই শাহাদাত, এই শাহাদাত এই লোকটা কি করতো, এই কন্ট্রিবিউশন গুলো অ্যারেঞ্জ করে দিত বিএম জামালকে, এবং সে বহুত বড় বাটপার, তাকে ধরবো আমরা, তাকে আমি ধরবো আপনাকে নিয়ে, হ্যাঁ আমি ধরবো, ধরতেছি একে, সবকিছু ধরবো। এবং এই এদেরকে বিচারের জন্য ভাই আমার কাছে বিএম জামালের এই যে বিচারের জন্য আমি মনে করেন না সর্বপ্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, যেটা রিসিভ কপি আমার কাছে আছে, শাহিন ভাইকে আমি রিসিভ পাঠিয়েছি, আপনাকে দেখাবো হয়তো। তারপরে এই যে চ্যানেলের সাংবাদিক এদেরকে ভাই চ্যানেলের অফিসে গিয়ে রিসিভ কপি দিয়েছি, সেই রিসিভ কপি অ্যাপ্লিকেশন দিয়েছি, কোনো বিচার করে নাই। আজকে যাদের বৈষম্য এবং বেকারত্ব থেকে মুক্ত করার জন্য আমরা নিজেরা বেকার বৈষম্য শিকার, আমাদের সাথে এখন কেউই কথা বলে না। আমাদের যে মনে করেন আপনার এই যে লক্ষ লক্ষ টাকা বেতন ছিল, সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সেটা থেকে যে আমরা মনে করেন একদম জেল খেটে এক কাপড়ে দেশে চলে এসেছি, আমাদের পিছনে কেউ নাই। উল্টা আমাদেরকে যারা বলির পাঠা বানিয়েছে, যারা আমাদেরকে রিস্কিউ করবে সেই অ্যাম্বাসিডররা, বিএম জামালের মতো জাতীয় বেঈমানরা এই হাজার হাজার প্রবাসীদেরকে তারা লিস্ট, আমার নামে লিস্ট, আমি তো রাজপথে নামি নাই, আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি, অনলাইনে আমি আমাদের রেমিটেন্স ফ্যাসিলিটি উজ্জীবিত করেছি, আমি এটা সরকারি চাকরি করি, সেজন্য আমি রাজপথে নামি নাই, আমি হ্যাঁ আইন ব্রেক হবে। কিন্তু আমাকে অ্যারেস্ট করিয়েছে মানে করেন আপনি রাষ্ট্রীয়ভাবে, মানে আপনি মনে করেন বিএম জামাল, পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল মুমিন, এই যে মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মনে করেন ইমরান, আরো কিছু মনে করেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী আমাদেরকে, রাফসান আমাকে বা আরো বেশ অনেকজনকে মনে করেন আপনার বলির পাঠা বানিয়েছে। তো আমরা তাদের বিরুদ্ধে মানে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে চেয়েছিলাম যে এই ধরনের কূটনীতিক যাদেরকে পাঠানো হয়েছে প্রবাসীদেরকে রিস্কিউ করার জন্য, প্রবাসী নিরাপত্তা দেওয়ার জন্য, প্রবাসীদেরকে হ্যাঁ সাপোর্ট দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, তারাই মনে করেন না নিজেদের নেতা নেত্রীকে খুশি করার জন্য প্রবাসীদের জীবন ধ্বংস করতেছে, প্রবাসী পরিবারের জীবন ধ্বংস করতেছে। আচ্ছা ঠিক আছে, এদের বিচার তো হইলো না, এদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় পাঠাই, এই যে মনে করেন আপনার বিএম জামালকে মনে করেন আপনার আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনে করেন বাণিজ্য ডিপার্টমেন্টের মনে করেন একটা সেক্টরে পাঠিয়ে দিয়েছে প্রমোশন দিয়ে, বিচার না করে। তাহলে আমরা এই দেশ কি পাইলাম? আমার তারেক ভাইয়ের কাছে প্রশ্ন হইলো, আমরা যে এই যে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে এবং হাজার হাজার ছাত্র ভাই জনতা মারা গেল, আমরা কি পেয়েছি? আমরা তো চাইছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ। আচ্ছা, এই স্বাধীনতা 53 বছর যাবত যে সকল মেরুদণ্ডহীন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে মনে করেন শকুনের মতো খাবলিয়ে খাবলিয়ে খেয়েছে এবং দুর্নীতি করে দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়েছিল, এই সরকার কি তাদের বিচার কেন করলো না? এবং আমার প্রশ্ন হলো যে আমরা তো তাদের বিচার চাইছিলাম, আমরা তো চাইছিলাম যে এই দুর্নীতির প্রমাণ সহ তাদেরকে আইনের আওতায় নিয়ে গিয়ে তাদের ভ্যাকেন্সি গুলো ক্রিয়েট করবে এবং সেই লক্ষ লক্ষ ভ্যাকেন্সি বাংলাদেশের মেধাবী ছাত্রদের বয়স সীমা শিথিল করে সেগুলো ফুলফিল করে নতুন ভাবে মনে করেন আপনার সরকারি সেক্টর গুলোকে চালাবে, সরকারি সেক্টর গুলোকে পরিচালিত করবে। এই যে স্বাধীনতার 53 বছর যাবত এই যে
মনে করেন না রাজনৈতিক ক্ষমতা, পেশি শক্তি, অর্থ শক্তি এবং মনে করেন না নিজেদের শক্তি ব্যবহার করে যারা ব্যাংকের ছাতার মতো ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি খুলে এই যে মনে করেন লক্ষ লক্ষ প্রবাসী ভাইদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে কাউকে সমুদ্রে লাশ বাসাইছে, কাউকে জঙ্গলের মধ্যে মনে হয় পিটিয়ে মনে হয় ভিডিও ধারণ করে পরিবারকে মুক্তিপণ চাইছে এবং বিভিন্ন দেশে দেশে বেকার করে মনে হয় জেলে পাঠিয়েছে। এই সকল ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মনে করেন হাজার হাজার মনে হয় তথ্য প্রমাণ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এখনো প্রমাণ স্বরূপ আছে। তাদের কোনো ইলেকট্রনিক এই দালাল তৈরির কারখানাগুলোকে এখন পর্যন্ত সিলগালা, একটা ট্রাভেল এবং রিক্রুটিং সিলগালা করা হয় নাই, যারা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী পরিবারকে ধ্বংস করার জন্য দায়ী। তাহলে আমরা কি পাইছি এই 2024 সালে আমাদের জীবন ধ্বংস করে? আমার প্রশ্ন রেখে গেলাম সবার কাছে। এবং আমরা চেয়েছিলাম যে এই সমস্ত স্বাধীনতা 53 বছরে যারা নিজেদের অর্থ শক্তি, পেশি শক্তি ব্যবহার করে ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি খুলে দালাল তৈরির কারখানা তৈরি করে প্রবাসী বাংলার দামাল ছেলেদের কাছ থেকে এইসব হাতি নিয়েছে, তাদেরকে সিলগালা করে যারা একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করতে চায়, সেই শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার মতো যোগ্যতা সম্পন্ন এবং হ্যাঁ সেই সমস্ত লোকদেরকে কি করবে সরকার, 100টা হোক 200টা হোক, ট্রাভেল এবং রিক্রুটিং দায়িত্ব দিবে। তারা কি করবে? বিশ্বের ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে ভ্যাকেন্সি ক্রিয়েট করবে এবং বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনশক্তি গড়ে তোলে, সেই সকল ভ্যাকেন্সি ক্রিয়েট করবে। ভাই আপনি 20টা লেবার পাঠান, তাহলে 700 টাকা বেতন হলে 7-20, আর আপনি একটা ইঞ্জিনিয়ার পাঠান, কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক পাঠান, ও 20টা লেবারের সমান আপনাকে রেমিটেন্স পাঠাবে। যখন আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকজনকে আপনি বিশ্বের বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে পাঠাবেন, তখন আমাদের রেমিটেন্সের কার্ভ এভাবে না এভাবে যাবে। উন্নয়ন মনে করেন না চলে, কি পাইলাম আমরা? তাহলে বলো, কিছুতে পাইলাম না ভাই।